আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অসহযোগিতার কারণে কাজ করতে না পারার হতাশা থেকে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার থেকেই দেশজুড়ে এমন আলোচনা। এ বিষয়ে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রতিবন্ধকতার কারণে কাজ করতে না পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়। এনটিভি এক্সপ্লেইনারে জানাচ্ছেন রুকনউদ্দিন। দেশের প্রেক্ষাপটে গেল সপ্তাহ ছিল ঘটনাবহুল। সপ্তাহের শুরুতেই আদালতের রায়ের পরও মেয়র হিসেবে শপথ নিতে পদক্ষেপ না নেয় আন্দোলনে নামেন বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা। প্রথমে নগর ভবন ব্লকেট, পরে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি। দাবি তোলা হয় সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগেরও। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার যথাযথ বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে কর্মসূচি চলতে থাকে দলটির পক্ষ থেকেও। একটি দলের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে দাবি করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে বুধবার অফিসার্স অ্যাড্রেসে মিয়ানমারের সাথে করিডোর, নির্বাচন সহ সমসাময়িক নানান বিষয় উঠে আসে সেনা প্রধানের বক্তব্যে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষ থেকেই নেওয়া উচিত বলেও তুলে ধরেন তিনি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। রাজধানীতে প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানান পক্ষের অসহযোগিতার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা নিজেই। এক পর্যায়ে ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগও করতে চান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা অনেকেই। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তার এমন হতাশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই দিনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন তারা। জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয় জামাতে ইসলামের আমিরের পক্ষ থেকে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ, নতুন অন্তর্বর্তী সরকার সহ নানান বিষয়ে গুঞ্জন ছিল বৃহস্পতিবার রাতভর। শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। তাহলে কি নানানমুখী চাপে জর্জরিত অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ। অসহযোগিতা ও হতাশার কথা তুলে ধরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণও দিতে চেয়েছিলেন বলে জানা গেছে। তা না হলেও দু একদিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অনেকেই। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ। শুক্রবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন, করিডোর ও চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগতও জানিয়েছেন তিনি। তার অভিযোগ, সম্প্রতি কয়েক দফা সময় চেয়েও ডক্টর ইউনূসের সাক্ষাৎ পায়নি বিএনপি। একই দিন ঢাকার বাইরে এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র। আরও জানাচ্ছেন আবির আহমেদ। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছে। এ নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। যদিও বিএনপির দাবি ছিল 2 ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ। এমন পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি, কোন রোডম্যাপ নিয়ে বা এগোচ্ছে তারা, এসব বিষয়ের উত্তর জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা চেয়েছি রোডম্যাপ, উনি নিজের দায়িত্ব ছেড়ে দিতে চান। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো বিষয় নেই, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় নেই। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ জানালেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আরও কিছুদিন অপেক্ষায় থাকবেন তারা। উনি যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সেইভাবেই আমরা রাজি হয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি এটা জাতীয় সংসদ নির্বাচন দিতে চান। আমরা নির্বাচনের রোডম্যাপ দিতে বললেই হয়তো ওনারা বা সরকারের মধ্যে কয়েকটি কর্নার সৃষ্টি হচ্ছে, তারা যতদিন পারে বিলম্বিত করে সরকারকে টেনে নিয়ে যেতে চায় এবং এই দায়িত্বগুলো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ঘাড়ে এসে যাচ্ছে। করিডোর, চট্টগ্রাম বন্দর, নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইতিবাচক বলে মনে করছে বিএনপি। বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করেছেন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক বিষয়ে উনি খুব দম্ভ ভরে কথা বলেছেন, সেটা ঠিক হয় নাই। সেনা প্রধান তার আইনি এখতিয়ারের মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা সমর্থন করি। বিএনপি মনে করে গোষ্ঠীগত স্বার্থের জন্য কিছু ব্যক্তি ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার পায়তারা করছে। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদক্ষেপ তার নমুনা বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কিছু পদক্ষেপ, কিছু কর্মকাণ্ডে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বক্তব্য এবং পদক্ষেপ পররাষ্ট্র উপদেষ্টার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, তাতে আমরা শঙ্কিত হয়ে পড়ি। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজয় বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না করাতেই 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ পরিবার এবং আহতদের পুরো দায়িত্ব নেবে রাষ্ট্র। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১/১১ বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে ফেসবুক পোস্টে এই কথা বলেন তিনি। বাংলাদেশের রাজনীতিকে সব ধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই তাদের লক্ষ্য বলে শুক্রবার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে।
এর আগে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় যুব শক্তির এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যত বড় বাধাই আসুক তা মোকাবেলা করা হবে, কারণ দেশের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থান। তা যত বেশি ধারণ করা যাবে তত বেশি দেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। নাহিদ বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, এর ফাঁদে পা না দিয়ে বরং ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের দাবি বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে কথা বলেন তিনি। ডক্টর তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া। এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে। জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এক একজনের এক এক মত হলেও সবসময় দেশ ও জনগণের কল্যাণ চায় বিএনপি। শুক্রবার বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগীয় তারুণ্যের সেমিনারে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, 15 বছরে দেশের সকল প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। এসব প্রতিষ্ঠান আবারও আগের অবস্থায় ফিরিয়ে দিতে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয় মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, সবার জন্য উন্নয়ন আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দেশ গড়ার যোগ্যতা কার আছে তা তরুণ প্রজন্মকে ভেবে দেখার আহ্বান নজরুল ইসলাম খানের। এক একজন এক এক পথে, এক একজনের এক এক মত, কিন্তু সবাই আমরা দেশ এবং মানুষের কল্যাণ চাই। 15 বছর ধরে ভেঙে ফেলা এদেশের সব রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সেই ভেঙে ফেলা প্রতিষ্ঠানগুলি মেরামতের লক্ষ্যে আমরা 31 দফা কর্মসূচি দিয়েছি। দেশে চলমান বিশেষ সময় 2025-26 অর্থ বছরের জন্য এক নতুন ধরনের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিহাসের প্রথমবারের মতো কমতে যাচ্ছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেট প্রস্তাব করা হতে পারে 7,90,000 কোটি টাকার। 35,000 কোটি টাকা কাটছাঁট করা হয়েছে উন্নয়ন বরাদ্দে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা না কমিয়ে বাজেটের আকার কমানোর চেষ্টা জনগণকে স্বস্তি দেবে না। এটি বরাবরের মতোই উচ্চাভিলাষী বাজেট। সালেম মালিকের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে জাতীয় বাজেটের আকার। গত অর্থ বছরের তুলনায় চলতি 2024-25 অর্থ বছরে 4.5% বেশি বাড়িয়ে 7,97,000 কোটি টাকার বাজেট দেয় বিগত সরকার। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট বাড়িয়ে নয়, বরং কমানোর পরিকল্পনা করছে 7,000 কোটি টাকা। একই সঙ্গে কমছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকারও। চলতি অর্থ বছরের তুলনায় 35,000 কোটি টাকা কমিয়ে এর মধ্যে আগামী অর্থ বছরের জন্য এডিবি পাশ করা হয়েছে 2,35,000 কোটি টাকার। এমন কাটছাটের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে না, বরং বাড়ানো হচ্ছে 38,000 কোটি টাকা। তাই একে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক বাজেট বলতে নারাজ বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। রাজস্ব আদায়ের ঘাটতিটা যেহেতু অতি উচ্চ অভিলাষী, সেই জন্য 7,90,000 কোটি টাকার বাজেট আগের বাজেটের তুলনায় একটু ছোট হলেও এটাও আমার কাছে মনে হয় উচ্চ অভিলাষী বাজেটই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যটা আদায় করা খুব
কঠিন হবে। বাজারে অতি মূল্যস্ফীতিতে কষ্টে দিন কাটছে নিম্ন ও মধ্যবিত্তের, তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা আকার বাড়াচ্ছি না, রাজস্ব ব্যয় বলি বা উন্নয়ন ব্যয় বলি, তাহলে মানসম্মত বাস্তবায়ন সেটা হবে হলো একটা বড় চ্যালেঞ্জ। এই সংস্কার কর্মসূচিটা যাতে রাজস্ব আয়ের ক্ষেত্রে এইটা আরেকটা চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায় যে কাঠামোগত সংস্কারের কারণে রাজস্ব আদায় স্থবির হয়ে পড়েছে। তাদের মতে বাজেট ঘাটতি মেটাতে এবার দেশীয় উৎসের চেয়ে বিদেশি ঋণকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। বৈদেশিক ঋণের ব্যবহারটা আরো ভালোভাবে করে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেশি নিতে না হয়, যাতে করে ব্যক্তি খাত যখন চাহিদাটা বাড়বে তাতে যাতে তার কোনো অসুবিধা না হয়। পাশাপাশি বাজেট বরাদ্দের অভাবে যেন চলমান সংস্কার কার্যক্রম থমকে না যায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা আছে, তাহলে তো সেখানে অর্থায়নের প্রয়োজন হবে। তো একটা তহবিল তো দরকার হবে, যাতে আমি এই কাজটা এগিয়ে নিতে চাইলে এই অর্থায়নের কারণে এটা বাধাগ্রস্ত না হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত কুরআন বিরোধী সুপারিশ বাতিলের দাবি জানিয়েছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম খতিব উলেমা পরিষদ। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ থেকে মালিবাগ সড়কে মানববন্ধন থেকে এই দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মুফতি হাফিজউদ্দিন। শীর্ষ মুফতিদের মাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই, পতিতা অসহায় ছিন্নমূল মানুষদের সম্মানজনক পুনর্বাসন, গুম খুন ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান তিনি। সমকামিতা ও ট্রান্সজেন্ডার এর মতো পশ্চিমা সংস্কৃতি এদেশের জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত মুসল্লিরা। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্যের ওপর আগামী মাস থেকে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এমন সতর্কতা দিয়ে তিনি বলেছেন, ইউর সঙ্গে বাণিজ্য আলোচনা কোনোভাবেই এগোচ্ছে না। ইউ পণ্যের নতুন এই শুল্ক 1 জুন থেকে কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন ট্রাম্প। তার এই ঘোষণা ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রে বানানো নয় অ্যাপেলের এমন আইফোনে 25% শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আইফোন প্রস্তুতে গুরুত্ব দিতে অ্যাপেলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হজ পালন করতে যাওয়া মুসল্লিদের লাগেজ বিতরণের শুরুতে বিশৃঙ্খলা দেখা দিলেও এখন ঠিকমতোই লাগেজ পাচ্ছেন হজযাত্রীরা। তবে শেষ 10 দিনের চাপ সামাল দিতে প্রস্তুতি আছে বলেও জানায় মক্কা বাংলাদেশ হজ অফিস। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভির পাঠানো রিপোর্ট। 29 এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশি হজযাত্রীদের প্রথম ফ্লাইট থেকেই সময় মতো লাগেজ পায়নি অনেক হজযাত্রী। তবে এখন লাগেজ দ্রুতই পাওয়া যাচ্ছে বলে জানান বাংলাদেশি মুসল্লিরা। লাগেজগুলো আমাদের পৌঁছেই দিয়েছে, এবার এতে আমরা সন্তোষজনক, আমাদের কোনো হাজির লাগেজ হারানো যায় নাই। এছাড়া কয়েকজন এজেন্সি মালিক ও গ্রুপ লিডার হজযাত্রীদের লাগেজ নিয়ে কাজ করছেন বলে জানান তারা। তো এই লাগেজ ব্যবস্থাপনা আমাদের বিগত বছরগুলোতে যে বিড়ম্বনা ছিল, এবছর আলহামদুলিল্লাহ এরকম কোনো বিড়ম্বনা। নতুন যে সিস্টেম ও কালার, এই সিস্টেমে যে লাকিজগুলি আসতেছে, আমরা সব হাজি সবাই সুন্দর মতো লাকিজ পাচ্ছে। বিশেষ করে আমার কোম্পানির লাকিজগুলিও কোনো ম্যাচিং ছিল না। মক্কায় আগত বাংলাদেশি হজযাত্রীদের লাগেজ সময় মতো পৌঁছে দিচ্ছে বিনা ইন্টারন্যাশনাল। 60 থেকে 65 হাজার হাজি চলে আসছে, কিন্তু আমাদের অভিযোগ মাত্র 40 থেকে 50টা। সেটাও আমরা গভীরভাবে তদারকির মাধ্যমে দেখার চেষ্টা করতেছি। ইতিমধ্যে হজযাত্রীদের লাগেজ নিয়ে দায়িত্বরত সবাইকে তাগাদা দেওয়া হয়েছে বলে জানান মক্কার হজ কাউন্সিলর। যেহেতু শেষের দিকে একদিনে 10-এর অধিক ফ্লাইট আছে, অনেক হজযাত্রী আসবেন। বিভিন্ন কারণে যারা ফ্লাইট মিস করেছেন বা বিভিন্ন কারণে ভিসায় দেরি হয়েছেন, সেই হাজিরা অল্প অল্প করে এই ফ্লাইটগুলোতে অনেক এজেন্সির হাজি একটা ফ্লাইটে থাকবে, অনেক বাড়ির হাজি থাকবে। সে কারণে একটু সতর্কতা অবলম্বন করার জন্য আমরা বলেছি। পাশাপাশি আমরাও এ বিষয়ে সচেতন আছি। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত 9 বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
আর অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও ২৬ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রবাসের খবর। কাতারে প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তুলছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কাতার থেকে আমিনুল হক কাজল জানান, নাজমার সুখ হারাজের সামনে বাংলাদেশি মালিকানাধীন AR ট্রাস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত। দুই তরুণ উদ্যোক্তা সালেহ আহমেদ ও ইউনুস হোসেন রাজীবকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন তিনি। সাংবাদিক কাজী শামীমের পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশি মুসলিম কমিউনিটির সভাপতি শাহজাহান সাজু, ফেনী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন, ফেনী অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও সুমন ফরাজি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।